এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। জলাধার ভরাট করে রেলের উন্নয়ন কাজ আইনের পরিষ্কার লঙ্ঘন বলছে রাজুক। বর্ষায় বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতার শঙ্কা উত্তর সিটির। হজ যাত্রীদের পকেট কাটছে বিমান, সমান সুযোগ নিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্সও। বাড়তি প্রায় 400 কোটি টাকা আদায়, ডলার পরিশোধে বৈদেশিক মুদ্রায় বাড়ছে চাপ। শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার। এবং 250 বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। 25 বছরের সাজা হতে পারে হান্টারের। রায় মেনে নেয়ার ঘোষণা জো বাইডেনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। নিয়ম নীতি তোয়াক্কা না করে বিমানবন্দর রেল স্টেশনে এলাকায় জলাধার ভরাট করেছে রেলওয়ে। এতে বর্ষা মৌসুমে এয়ারপোর্ট উত্তরা এলাকায় জলাবদ্ধতার শঙ্কায় উত্তর সিটি। উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে রেলওয়ে বলছে জলাবদ্ধতা নিয়ে ভাবা তাদের কাজ নয়। এদিকে রাজুক বলছে এটা সুস্পষ্টত আইনের লঙ্ঘন। ড্যাপের নকশার বাইরে যাবার ক্ষমতা কারণেই। রাশেদ লিমনের রিপোর্ট। জলাবদ্ধতা, জলজট যাই বলা হোক, বর্ষাকালে রাজধানীর অধিকাংশ এলাকার মানুষের ভোগান্তির কারণ। অপরিকল্পিত নগরায়ন আর নির্বিচারে জলাধার ভরাটের মাশুল দিতে হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে নতুন করে আবারও হাত পড়েছে নগরের জলে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন জলাধার ভরাট করে চলছে স্টেশনের বর্ধিতাংশ নির্মাণের কাজ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সম্প্রসারিত রেল লাইনের জন্য এখানে হবে প্ল্যাটফর্ম 3 ও 4। তবে জলাধার ভরাট করার ফলে উত্তরা এয়ারপোর্ট এলাকায় স্ট্রম ড্রেনেজের পানি নিষ্কাশনে বাধা পড়বে, দেখা দেবে জলাবদ্ধতা, বলছে ডিএনসিসি। তবে এসব রেলওয়ের দেখার বিষয় না বলে সাফ জবাব রেলের। দুই দপ্তরে চলছে চিঠি চালাচালি। নতুন দেখলাম সপ্তাশ্চর্যর আরেকটা আশ্চর্য যে এখন খাল ভরাট করে ওনারা এখানে তারা লাইন নিচ্ছে। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। পর্যাপ্ত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। উত্তরা থেকে টোটাল পানিটা এইখান থেকে নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। আমরা বলেছি 6 ফিট পাইপ ইউজ করার জন্য, 1.5 ফিট পাইপ ইউজ করছেন। আমরা আশা করি যে তাদের এটা বোধগম্য হবে। কোনটা ঠিক এবং কোনটা ঠিক না সেইভাবে আমরা তাদের বিস্তারিত উল্লেখ করে আমরা তাদেরকে ইতিমধ্যে জবাব দিয়েছি। এদিকে রাজুক বলছে ড্যাপের নকশা অনুসারে এটি উন্মুক্ত জলাধার হিসেবে চিহ্নিত করা, তাই কোনোভাবেই অনুমতি ছাড়া তা ভরাট করা যাবে না। সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই জায়গাটি ডিটেল এরিয়া প্ল্যানে সেটা পুকুর এবং জলাশয় হিসেবে চিহ্নিত করা আছে। কোনো প্রকার অনুমতি ছাড়া যে জলাশয় ভরাট করেছে সেটা আমাদের আইনের ব্যত্যয় হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতে শিগগিরই বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপের কথা জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এই পুরো জলাশয়টি ভরাট করে তৈরি হচ্ছে 1.8 মিটারের এই কালভার্টটি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই এলাকার পানি নিষ্কাশনের বিকল্প কি ব্যবস্থা থাকছে। পরিবেশবিদরা বলছেন চলতি মৌসুমেই এমন অপরিকল্পিত উন্নয়নের মাশুল দিতে হবে নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লোকসান কাটিয়ে উঠতে হজকে পুঁজি করে ফ্লাইটে বাড়তি ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ বিমান, যার সুযোগ নেয় বিদেশি সংস্থাও। এতে বিমানের স্বার্থ উদ্ধার হলেও বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বিদেশি এয়ারলাইন্সকে ডলার পরিশোধে। অর্ধেক হজযাত্রী বহন করেও এবছরে প্রায় 800 কোটি টাকার ভাড়া ডলারে নিয়ে যাচ্ছে সৌদিয়া এয়ারলাইন্স। আর দুই এয়ারলাইন্স মিলে অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা পকেট কাটছে হজযাত্রীদের, যা সরকারকে দ্বিগুণ চাপে ফেলছে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সঠিক পরিকল্পনার অভাবে বাংলাদেশ বিমানের বেশিরভাগ রুটই লোকসানে ভারাক্রান্ত। প্রেক্ষাপট যখন এমন, তখন নিজেদের স্বার্থ উদ্ধারে হজ যাত্রীদেরই টার্গেট করেছে সংস্থাটি। ফ্লাইট পরিচালনায় লোকসানের বড় একটি অংশই বেশি ভাড়া নির্ধারণ করে উঠিয়ে নেওয়া হচ্ছে হজ মৌসুমে, যার সুযোগ নিচ্ছে সৌদি এয়ারলাইন্সও। মূলত বাংলাদেশের হজ যাত্রীদের অর্ধেক বহন করে বাংলাদেশ বিমান, বাকি অর্ধেকের দায়িত্ব সৌদি এয়ারলাইন্সের, যদিও এবছর বিদেশি ক্যারিয়ারে যুক্ত হয়েছে ফ্লাইনাস।
বিমানের নথি অনুযায়ী প্রতিটি হজ ফ্লাইটের অবতরণ থেকে উড্ডয়ন পর্যন্ত 90 মিনিট নিট চার্জ দিতে হলেও বিমানকে প্রতিটি ক্ষেত্রেই গুনতে হয় বেশি জরিমানা। হাজার হাজার ডলার খোয়া যাওয়ায় লোকসানের এই খরচ চাপাতেই বাড়তি ভাড়া ওঠানো হয় হজ মৌসুমে। একই দূরত্বে আপনি যে কোনো দেশের বিমান ভাড়া দেখেন, হজ হোক আর না হোক, ওদের কম, আমাদের কেন বেশি। হজের সময় আমার 50-50% সমান সমান, কিন্তু 50% আমি যখন 2 টাকা বাড়াই, সৌদি আরব 2 টাকা বাড়ায়, তা আমি 2 টাকা পাইলে সৌদি আরব 2 টাকা নিচ্ছে। তবে বিমানের সাবেক এই কর্মকর্তার মতে বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম নিয়মিত সমন্বয় না করায় সুবিধা পাচ্ছেন না বাংলাদেশের যাত্রীরা। পৃথিবীতে যদি ফিউল কস্ট কমে থাকে তাহলে বাংলাদেশের ফিউল কস্ট কমাতে হবে। এটা সরকারি একটা মনোপলি, সরকারের সিদ্ধান্তে এটা চলে। এদিকে খোঁজ নিয়ে দেখা যায় প্রতিটি টিকিটে প্রায় 45,000 টাকা বেশি নিচ্ছে বিমান। এক্ষেত্রে বলাকা অতিরিক্ত আয় করছে প্রায় 200 কোটি টাকা। একই পরিমাণ অর্থ বিদেশি সংস্থার অ্যাকাউন্টে পাঠাতে সরকারকে গুনতে হবে অতিরিক্ত $1,65,38,000। বিশেষজ্ঞরা বলছেন লাভের চেয়ে বাড়তি চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রায়। বাংলাদেশ বিমান তো ফরেন কারেন্সি পাচ্ছে না, সে তো টাকা পাচ্ছে। ফরেন কারেন্সি নিয়ে যাচ্ছে সৌদি এয়ারলাইন্স, নাস। দরকার বললে গভর্নমেন্ট আমাকে 100 টাকা সাবসিডি করবে, কিন্তু ভাড়া 100 টাকা রাখেন, তাহলে বিদেশিরা 100 টাকাই পাবে। বিমান যদি ভাড়া না বাড়ে, অত বাড়াতে পারবে না। এবছর 85,257 জন হজযাত্রী পরিবহনে আকাশপথে ব্যয়ের পরিমাণ প্রায় 1,663 কোটি টাকা। এর মধ্যে দুদেশের এয়ারলাইন্স অতিরিক্ত প্রায় 400 কোটি টাকা তুলে নিচ্ছে হজযাত্রীদের কাছ থেকেই। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে 3 দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। 11 ক্যাটাগরিতে অন্তত 3,000 কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলছেন দক্ষ কর্মী তৈরিতে অনেকটাই পিছিয়ে সরকারি সংস্থাগুলো, এতে বঞ্চিত হচ্ছে রেমিটেন্স থেকে। মার্জিয়া মুমুর রিপোর্ট। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান 1976 সালে মাত্র 113 জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা 6,98,000। তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত 96,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। সেই সঙ্গে ক্ষতিপূরণ মওকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি। ওমান আমাদের দীর্ঘদিনের স্টক ছিল। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে 11টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে 3,000 বাইক রাইডার নেবে দেশটি। আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। কাতারের বাজারটাও আমাদের খুলে দেওয়া হয়েছে। কাতারেও মানুষ নেবে বিভিন্ন পর্যায়ে। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ, অভিযোগ অর্থনীতিবিদদের। টেকনিক্যাল যে ওয়ার্কার তাদেরকে যাচ্ছেন এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা, তাদের যে সংস্কৃতি, এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে। এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করে না। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হবে কিনা জানা যাবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই সিদ্ধান্ত জানাবেন। এদিন ডক্টর ইউনূস সহ 14 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদন এবং অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে।
এর আগে গত 2 জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। দেশের বাইরের খবর। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তির মিথ্যা তথ্য প্রদান সহ 3 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। এতে 25 বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের। সাজা মওকুফ করবেন না প্রেসিডেন্ট নিজেও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হলেন, যা দেশটির প্রায় 250 বছরের ইতিহাসে নজিরবিহীন। আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের। হতে পারে $7.5 লাখ মার্কিন ডলারের জরিমানাও। এদিকে রায় শুনে মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত ছাড়েন হান্টার বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ঠিক তেমনি একজন বাবাও। আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজা প্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্ট পুত্রকে। হান্টার বাইডেনের আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফরিদপুরে পাচারের সময় 20 মেট্রিক টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 জনকে। মঙ্গলবার দুপুরে সদরে কানাইপুরে করিমপুর এলাকা থেকে ট্রাকসহ এসব চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে চাল পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় এর চালক ও তার সহকারীকে। তবে এই চালগুলো নিজেদের নয়, বরং জিআর খাতের চাল বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তর পশ্চিমের বুয়া সহ যুদ্ধবিধ্বস্ত একটি এলাকা। ঝুঁকিপূর্ণ এই এলাকাটিতে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান্ড 10 কন্টিনজেন্ট। অত্যন্ত দক্ষতার সঙ্গে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই কন্টিনজেন্টের সদস্যরা সফল হয়েছেন কৃষিক্ষেত্রে। 25 ধরনের কৃষিপণ্য উৎপাদন করে রীতিমতো তাক লাগিয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বুলবুল রেজার রিপোর্ট। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তর পশ্চিমে বুয়ার শহর। জাতিসংঘের মিনুস্কা মিশনে 2টি কন্টিনজেন্ট নিয়োজিত এই শহরে। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ব্যাটালিয়ন বা বেনবেট 10। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই এলাকাটিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় এই কন্টিনজেন্টে নিয়োজিত আছেন 776 জন শান্তিরক্ষী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে এই কন্টিনজেন্টের যেসব বীর সেনারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে স্যাক্রিফাইস স্কোয়ার। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয় বেনবেটের সদস্যদের। বোয়ার এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। প্রায়শই মাইন এবং আইডিতে মানুষ মৃত্যুবরণ করছে। দিন রাত 24 ঘন্টা আমার কন্টিনজেন্টের 776 জন অফিসার, জেসি এবং অন্যান্য পদবীর শান্তিরক্ষীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিকভাবে পেট্রোলিং করে এই এলাকার মানুষের শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য কাজ করে যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত এই এলাকাটিতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে বেনবেট। এই কন্টিনজেন্টের যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ। এখানকার মাটি অত্যন্ত উর্বর। এখানে যে কোনো গাছ
রোপণ করলেই খুব ছোট অবস্থাতেই ফল আসে। 2023 সালের ডিসেম্বরে কৃষি প্রকল্প হাতে নেয় বেনবেট। এই 5 মাসে 25 ধরনের কৃষি পণ্য উৎপাদন করা হয়েছে। অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এখানকার কৃষিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বুয়ার যেন একখণ্ড বাংলাদেশ। এখানকার কন্টিনজেন্টের সেনা সদস্যরা কৃষিক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করেছে। বিশেষ করে বিভিন্ন প্রকার সবজি উৎপাদনে তারা এই সফলতার মুখ দেখেছে। বাংলাদেশের কৃষিকে কাজে লাগিয়ে বুয়ার শহরের আনাচে কানাচে তারা ছড়িয়ে দিতে চান এই কৃষিক্ষেত্রের সফলতা। বুলবুল রেজা, সময় সংবাদ, বুয়ার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বাংলাদেশি মালিকানাধীন শততম জাহাজের নিবন্ধন পেতে শিল্প গ্রুপগুলোর জোর লড়াই চলছে। নতুন নতুন জাহাজ কিনে এনে নিবন্ধনের প্রক্রিয়া চলছে সমানতালে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কিনে আনা একটি জাহাজে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে নতুন একটি মাইল ফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল বাংলাদেশের মালিকানাধীন 100টি জাহাজ নিবন্ধন হচ্ছে, অর্থাৎ 100 নম্বর জাহাজটি কে পাবে সেটা নিয়ে বেশ বড় করে শিল্প গ্রুপের মধ্যে আলোচনা চলছিল। বিশেষ করে KSRM গ্রুপের জাহাজমণি 1, ম্যাগনা গ্রুপের ছিল ম্যাগনা সেঞ্চুরি এবং বসুন্ধরা গ্রুপের জাহাজ কিন্তু এই প্রতিযোগিতা রয়েছে যে এখানে আরও বেশ কয়েকটি গ্রুপের তাদের জাহাজগুলো। এর মাঝে আমরা যেটা জানতে পেরেছি এসআর শিপিংয়ের যে মালিকানাধীন KSRM, সেই KSRM-এর শিপিংয়ে যে 100 নম্বর জাহাজটি নিবন্ধন নেওয়ার জন্য তারা একটা জাহাজ নিয়ে এসেছে এবং এই জাহাজটা তারা কিনে এনেছে এবং এই জাহাজটি আজকে নিবন্ধনের জন্য আমরা দেখেছি সরকারের যেসব নৌবাণিজ্য অধিদপ্তর এবং সহ সরকারের যে কর্মকর্তা রয়েছেন তারা আজকে যে জাহাজটি তদারকি করবেন, তারপর জাহাজটি রেজিস্ট্রেশন দেওয়া হবে। ইতিমধ্যে 99টি জাহাজের রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে। এর মাঝে 24টি অর্থাৎ 25টি করে জাহাজ রয়েছে, ম্যাগনা গ্রুপের 25টি জাহাজ রয়েছে, এক KSRM যে গ্রুপ কবির স্টিল বলছি আমরা এসআর শিপিং, তাদের রয়েছে 25টি জাহাজ। এছাড়া রয়েছে HR শিপিংয়ের জাহাজ রয়েছে 8টি এবং আকিজ গ্রুপের জাহাজ রয়েছে 10টি। তো সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে বাংলাদেশ আজকে 100তম জাহাজ তারা রেজিস্ট্রেশন নিবন্ধন করাবে এবং একটা আইন রয়েছে। এর আগে কিন্তু ম্যাগনা সেঞ্চুরি রেজিস্ট্রেশন নিয়েছিল, প্রাথমিক রেজিস্ট্রেশন নিয়ে নৌবাণিজ্য অধিদপ্তর থেকে, কিন্তু আইনে রয়েছে যে জাহাজটি সর্বপ্রথম দেশের সীমানায় আসবে এবং যে জাহাজটিতে কর্মকর্তারা তারা দেখে পর্যবেক্ষণ শেষে রিপোর্ট দেবে সেটি 100 নম্বর পাবে। সেই 100 নম্বর পাওয়ার জন্য ইতিমধ্যে KSRM তার জাহাজমণি 1 সে জাহাজটি তারা নিয়ে এসেছে। এই জাহাজটির অবস্থান রয়েছে গভীর বঙ্গোপসাগরে। সে জাহাজটি দেখার জন্য নৌবাণিজ্য অধিদপ্তর এবং যাদের যে ব্যাংকের মাধ্যমে আনা হচ্ছে সে ব্যাংক এবং KSRM গ্রুপের কর্মকর্তারা যাচ্ছেন। এরপর তারা নৌবাণিজ্য অধিদপ্তর জাহাজটি দেখবেন, দেখার পরে তারা 100 নম্বর হিসেবে নিবন্ধন দেবেন, এমনটি আমরা জানতে পেরেছি। কারণ বাংলাদেশের কিন্তু বেশি দীর্ঘ সমুদ্র বাণিজ্য কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ দিয়ে সমুদ্র পরিবহনে তারা পণ্য পরিবহন করতো। এরপর মূলত 2019 সালে জাহাজ কেনার ক্ষেত্রে একটা আইন সংশোধন হয়, নতুন একটি প্রজ্ঞাপন জারি করে, যে প্রজ্ঞাপনের মাধ্যমে আগে জাহাজ কিনলে 5% হারে শুল্ক হার দিতে হতো, সেটা 100% নামিয়ে আনার পরে কিন্তু বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যায়। এই সময়ের মধ্যে গত 4 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি এবং সাম্প্রতিক সময়ে জাহাজ কেনা হচ্ছে কিন্তু 4টি। অর্থাৎ 100 নম্বর নিবন্ধন নেওয়ার জন্য বড় বড় 4টি শিল্প গ্রুপ তারা 4টি জাহাজ তারা কিনছেন। অর্থাৎ জাহাজগুলি কিনে কিন্তু যেটা কিন্তু বাংলাদেশের বড় ধরনের বিজনেস, কারণ যে বাংলাদেশের মালিকানাধীন জাহাজগুলো রয়েছে তাদেরকে সেখানে কিন্তু নাবিক যারা রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু সব বাংলাদেশি যারা নাবিকরাই সেই জাহাজগুলি পরিচালনা করছেন। একদিকে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের হাতে চলে আসছে, কারণ এই যে বিদেশি জাহাজগুলো বাণিজ্য করতে ডলার চলে যায় বিদেশিদের হাতে, সেই ডলারটা বাংলাদেশে থাকবে এবং একই সাথে যে নাবিকের কাজ করবে সে নাবিক হবে বাংলাদেশে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বাংলাদেশে 100তম জাহাজের নিবন্ধন নেওয়ার জন্য KSRM শিল্প গ্রুপ তার জাহাজমণি 1কে জাহাজ থেকে নিয়ে এসেছে এবং সেই জাহাজ পর্যবেক্ষণের জন্য ব্যাংক কর্মকর্তা, নৌবাণিজ্য অধিদপ্তর সহ কর্মকর্তারা যাচ্ছেন, তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গভীর বঙ্গোপসাগরে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এলাকা ডুবে যাবে এবং এলাকার মানুষ গলা পানিতে থাকবে। নিষ্কাশনের জন্য যেটা সিটি কর্পোরেশন মনে করতেছে সেটি তো আমাদের জন্য প্রযোজ্য না। জলাধার ভরাট করে রেলে উন্নয়ন কাজ, আইনের পরিষ্কার লঙ্ঘন বলছে রাজুক। বর্ষায় বিমানবন্দর এলাকায় জলাবদ্ধতার শঙ্কা উত্তর সিটির। হজ যাত্রীদের পকেট কাটছে বিমান, সমান সুযোগ নিচ্ছে সৌদিয়া এয়ারলাইন্সও। বাড়তি প্রায় 400 কোটি টাকা আদায়, ডলার পরিশোধে বৈদেশিক মুদ্রায় চাপ বাড়ছে। শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার, 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত, দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার।
এই ছিল সময় সংবাদ। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ তানভীর। এসব আর বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।